তখনকার সময়ে গ্রামের এক বা দুইটা বাড়িতে টেলিভিশন ছিল, যে টেলিভিশনগুলো বিদ্যুৎ না থাকায় ব্যাটারি চালিত ছিল এবং ব্যাটারিটা চার্জ করা হতো। সেটা চার্জ করার জন্য উপজেলায় নিয়ে আসা হতো। ঈদের পূর্বেই 5 দিন বা 7 দিন পূর্বেই একটা প্রস্তুতি থাকতো যে ঈদের দিন যেহেতু অনুষ্ঠান থাকে, ইত্যাদি অনুষ্ঠান থাকে, সিনেমার অনুষ্ঠান থাকে, এই অনুষ্ঠানগুলো দেখার জন্য এই ব্যাটারিটা বাজার থেকে নিয়ে সংরক্ষণ করা হতো এবং ঈদের দিনের জন্য এলাকার মানুষ, গ্রামের মানুষ অনেকে অপেক্ষায় থাকতো। এই টিভিটা বা টেলিভিশনটা আপনাদের বাড়িতেও তখন ছিল এবং আপনাদের বাড়িটার আরেকটা পরিচিতি ছিল, যেটা কলের বাড়ি নামে পরিচিত। চত্রংপুর গ্রামের কলের বাড়ি। এটাকে কেন কলের বাড়ি বলা হতো? ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা যখন খুবই ছোট, আমার ঠিক খেয়াল পরে হালকা, আর্জেন্টিনা ম্যারাডোনার সময় যখন 86 সালে, 1986 সালে। এক্স্যাক্টলি ওই খেলা আমরা কিন্তু বাড়িতে দেখছি। ওই সময় থেকে আমাদের বাড়িতে টিভি ছিল, একদম উঠান ভর্তি মানুষজন। ম্যারাডোনাকে আমরা তখন থেকে চিনি, আর্জেন্টিনা যেবার বিশ্বকাপ নিল আর কি ম্যারাডোনার নেতৃত্বে, ওই খেলাটা আমরা আমাদের বাড়িতে দেখছি। এটা আমার খুব স্পষ্টভাবে খেয়াল করে। তো টিভি তো তখন প্রায় ছিলই না, আমাদের একটা সাদা কালো টিভি ছিল, ন্যাশনাল 20 ইঞ্চি সাদা কালো টিভি। তো এটা একটা 24 ভোল্টের ব্যাটারি লাগতো, অনেক বড়, 3-4 জনে উঠাইতে হতো। তো এটা নিয়ে আসা হতো। টিভির সাথে আমাদের আসলে অনেক স্মৃতি। আমাদের বিনোদনের একমাত্র বড় মাধ্যম তখন ছিল। কিছু নাটকের কথাও আমার এই মুহূর্তে মনে পড়ে, তখনকার সময় বহুব্রী, ওয়ময়, এইসব দিন রাত্রি, এগুলো আমরা সব কিন্তু ওই টিভিতে দেখা। তারপরে কোথাও কেউ নেই, এই ঐতিহাসিক যে নাটকগুলো, যেগুলো প্রভাব বিস্তার করছিল মানুষের মধ্যে, মানুষের জীবনের চলার পথে, পারিবারিক, সামাজিক, অ্যাকশনধর্মী নাটকগুলো আমরা এখানে দেখছি। আর একটা প্রোগ্রাম ছিল ছায়াছন্দ, এটা মাসে একবার বা 3 মাসে একবার হইতো। এটার জন্য আমরা অপেক্ষায় থাকতাম রাত 10টার পরে, খবরের পরে, ইংরেজি সংবাদের পরে এটা হইতো, আমরা এগুলা দেখতাম। ঈদের সময় সিনেমা হইতো, আমাদের একটু ছোটখাটো আয়োজন করতে হইতো, মানুষজন বেশি আসতো, উঠান ভর্তি, চৌকি, কাঠ, চেয়ার, তারপরে আপনার ওই যে ঘাসের যে খের, এগুলো আমাদের বিছায় উঠান দিতে হইতো। আরেকটা খুব এই মনে পড়ে, ঝিরঝির করতো টিভিটা। হ্যাঁ, এন্টেনা ছিল, এই দৌড়াইয়া গিয়া এন্টেনা নাড়াচড়া করা, অনেক লম্বা বাঁশের মধ্যে দেওয়া, একটা আলাদা প্রিপারেশন তখন এই প্রোগ্রামগুলো দেখার জন্য আমাদের ছিল। ম্যাকগাইভার ছিল একটা সিরিজ, এগুলা খুব মনে পড়ে। আরো অনেক কিছুই ছিল, আমরা এগুলা খুব প্রভাব ফেলছে আমাদের জীবনে আর কি। আর কলের বাড়ির যে ব্যাপারটা বলে, এটা আমার জন্মের আগে, তখন সুপে ও পানির অবস্থা ছিল না এই এলাকায়। 10 গ্রামের মধ্যে কোনো টিউবওয়েল ছিল না। প্রথমবার আমাদের বাড়িতে আমার দাদা ইন্তেকাল করেছেন, তো ওনার সময় এই কলটা নিয়ে আসে। তো তখন এই আশেপাশের গ্রামের মানুষ নৌকা দিয়ে কলসি ভরে ভরে পানি নিয়ে, মানে বিশুদ্ধ পানি, এর আগে খালের বিলের পানি মানুষের খাইতে হয়েছে। তো তখন এটা একটা কালচার ছিল গ্রামে, কারো প্রথম টিনের ঘর হইলে এই বাড়িটাকে টিনের বাড়ি বলা হতো, কেউ বড় দিঘি করছে দিঘি বাড়ি বলা হতো। তো তদ্রুপ এটা এই প্রথম কল আসাতে এবং আশেপাশের মানুষের আনাগোনা ছিল, আসা যাওয়া ছিল সুপেয় পানি, বিশুদ্ধ পানি নেওয়ার জন্য। তো এটা মুখে 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 প্রচারিত হইতে হইতে এটা কলের বাড়ি হয়ে গেছে এবং আমরা এটারে খুব এনজয় করি আর কি এখনো, মানুষজন বলে কলের বাড়ি। বেসিক্যালি আমাদের ছোটবেলাগুলা খুবই মজাদার ছিল, খুবই মানুষের কাছাকাছি যাওয়ার, মানুষের সাথে চলাফেরা করার, অসংখ্য অগণিত মানুষ আমরা একসাথে দেখেছি, বড় হয়েছি। বাড়িতে কাজের লোক ছিল, বাড়িতে অনেক ধরনের অনেক পেশার মানুষজন আসা যাওয়া করত। এবং আরও ইন্টারেস্টিং হলো, তখন থাকার কোনো আবাসিক হোটেল ছিল, এটা আমার নিজেরও মনে পড়ে ছোটবেলা।
মুসাফির যারা এখান থেকে যাবে, হুম। মুক্তিনগর যাবে বা বাটিয়াতে কোথাও যাবে, এখানে এসে সন্ধ্যা হয়ে গেল, আমাদের বাড়িতে যেহেতু একটা মসজিদ আছে, কোথায় থাকবে, তো ওই রাতের বেলায় এখানে রাত্রি যাপন করছে। কাছারি ঘর বলে, কেউ কেউ আলাগ ঘর। বাংলা ঘর, আলোক ঘর, তো তাদেরকে আবার এই আমাদের বাপ মায়েরা খাবার খুবই দাবার ব্যবস্থা। একদম আত্মীয় আসলে যে পরিমাণ আদর আপ্যায়ন খাওয়া দাওয়া করা হইতো, হুম। তার জন্য এই ব্যবস্থা, এগুলা আমরা খুব এনজয় করছি, আমাদের খুব মনে পড়ে। আচ্ছা, ঈদের দিন সকালবেলায় তখনকার সময়ে পিঠা, পায়েস, হাতে বানানো সেমাই, এগুলো খুব মনে পড়ে। আমরা একটা মিষ্টান্ন সকালবেলায় খেতাম। এটা কি এখনো আসলে ওইভাবে আমরা নিচ্ছি কিনা বা খাচ্ছি কিনা, বা আপনার কি মনে হয়? এইগুলা এখন বিলুপ্তির পথে। এখনকার যে জেনারেশনটা, যাদের বাড়িতে প্রাচীন মা চাচিরা আছেন, তারা এগুলা করে। তো এই হাতের একটা সেমাই, এটা খুব ইন্টারেস্ট এই খুবই শৈল্পিক, এটা যে কেউ ইচ্ছা করলে করতে পারে। করতে পারবেন। পাপড়া একটা ছিল, পাপড়া ছিল, লাল right. নীল দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, এটার উপরে রং চিনি দিয়ে। দিয়ে তারপর সকালের এক ধরনের নাস্তা করা হতো। আর একটা জামাই পিঠা বলে, জামাই যেটা পিঠা। পোয়া পিঠা বলে, পোয়া পিঠা, তেলের পিঠা, পোয়া তেলের পিঠা। পিঠা বলে, এক্স্যাক্টলি। তো এইগুলা ছিল। এরপরে আপনার খেজুরের গুড়ের একটা পায়েস করা হতো। তখন ওই লাচ্চা সেমাই বা এমনের সেমাই, এগুলো এখনো বাজারে ওইভাবে আসেনি, তারও অনেক পরে আসছে। তো এটার যে প্রাকৃতিক যে সেমাইগুলা ছিল, এগুলাই কিন্তু আমাদের তখন মায়েরা মানে চাচিরা হ্যাঁ, খালারা করছে আর কি। হ্যাঁ, এখনো হয়, এখনো যারা ওই সময়টা যারা দেখে আসছে, তারা আবার এগুলা তাদের সন্তান বা আত্মীয় স্বজনদের জন্য এটা করে আর কি। কিন্তু এখন ওই সময়ও নেই। আমি যেমন কর্ম করি, আমার সবাই কর্মে ব্যস্ত। পরিবারের যারা আছেন তারাও কর্ম করে। আগের যে মায়েদের জীবন, বোনদের জীবন, এখনকার জীবন ধরে নানাবিধ ব্যস্ততার কারণে এটা হয়ে ওঠে। এখানে আরেকটা জিনিস আমি বলি, তো সনের ঘর ছিল, এখন এটা আপনারা দেখতে পাবেন না কোথাও। নাই। তো সনের ঘর মানে যেটা গল্লা বলি আর কি আমরা, হ্যাঁ, হ্যাঁ, এই ধান বনের কাটার পরে গল্লা। এটা দেয়। তো আমি একদিন মজা করে আব্বারে বললাম যে আমরা একটা সনের ঘর করি কোথাও পিছনের দিকে। তো আব্বা একটু হাসলেন আর কি, এসে বললেন, তুমি তো বাবা এই কারিগর পাইবা না। সনের ঘর যে তুমি করবা, সনের ঘর যারা করতো, হ্যাঁ, এই কারিগর তো এখন নাই। তো আপনার ওই যে এই সকালবেলার ঈদের মধ্যে বা বিয়ে শাদির মধ্যে জি, জি। বিভিন্ন ধরনের পিঠা পায়েস এগুলা করার যে এই সময়টা ছিল, এবং যারা ছিলেন তারা এখন আর তারা নাই। তো আর নাই। ওইটি বিকল্প হিসাবে বাজারে এখন অনেক কিছু কিনতেও পাওয়া যায়। আপনি নিয়ে আসতেছেন সেমাই, নিয়ে আসতেছেন নুডলস, নিয়ে আসতেছেন বিভিন্ন ধরনের পিঠাও কিন্তু বাজারে পাওয়া যায়। ওইটা আছে, কিন্তু এটা এখন বাণিজ্যিকভাবে চলে গেছে। না, তখনকার সময়টা ছিল যে ঈদ, যেমন আমাদের 28 তারিখ ঈদ, এর 4 দিন 5 দিন আগে থেকেই প্রত্যেকটা বাড়িতে প্রস্তুতি ছিল। প্রস্তুতি ছিল, ঢেকি ছিল। হ্যাঁ, ঢেকি দেখি আমাদের ঢেকি বাড়িতেও দিয়ে ছিল। চাউলগুলো, আতপের চাউল যেটাকে বলি আমরা আল্লোয়ার চাউল, চাউলার চাল। এই আল্লোয়ার চাউলগুলো ভিজিয়ে কুটা হতো এই ঢেকিতে। আগের দিনের হ্যাঁ, ঢেকিতে আমাদের কুটার পরে এগুলো নারীদের যে জীবন ছিল, এটা খুবই কষ্টকর ছিল কষ্টকর জীবন ছিল। এবং অবর্ণনীয় কষ্ট। এগুলো আমরা ছোটবেলায় দেখেছি। কষ্ট বলতে এই পরিবারকে খুশি করার জন্য, তার সন্তান, তার পরিবারের সদস্যজনকে খুশি করার জন্য, বা ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য তারা এই পরিশ্রমগুলো কিন্তু করছে। করছেন। যে আপনি যেটা বললেন, ঢেকি দিয়ে যে এই চাল করে, ঢেকি দিয়ে তারপর পিঠা বানানোর জন্য যে এটা করে, হুম, হুম। আতপের চাল, এরকম কষ্ট করছে। কষ্টকর ছিল। এগুলো এটা কিন্তু ঈদ পূর্ববর্তী আমরা আমাদের এই ঈদের সময় বা প্রস্তুতিগুলি কেউ আসলে থাকতো। বাড়িতে এগুলো করা হইতো। মানে ঈদ পড়ার সাথে সাথে, যেমন মাঠ শেষ করার পরেই বা জামাত শেষ করার পরেই কিন্তু মানুষের মধ্যে একটা একটা সম্পর্ক, সবার সাথে একটা কোলাকুলি, একটা বন্ধন, মানে একজনের সাথে আরেকজনের মানে একটা কি বলে সম্পর্ক তৈরি করা বা সম্পর্ক ছিল, এগুলোকে পুনর্গঠন করা, দীর্ঘদিন পরে দেখা হলো, কথা হলো, এইগুলো চলতো। এখন আসলে আগের মতো কি এগুলি হয়? এইটার আমি যে একটা এই সামাজিক পরিবর্তন যেটা আপনি যেটা বললেন, সোশ্যাল চেঞ্জ, এটা বিভিন্ন কারণে হয়ে ওঠে না। আগে আপনার বাড়িতে আমি গেলাম, সারাদিন লাগছে, আমার কিন্তু আপনার বাড়িতে থাকতেই হয়েছে। থাকতেই হয়েছে। আসার কোনো অপশন নাই রাতের বেলায়। না।
এখন বাধ্য হয়ে যেটা থাকতে হয় হয়েছে। যে রাস্তাতে পড়লো আপনার বাড়ি, উইদিন 1 আওয়ার 2 আওয়ার্সের মধ্যে আমি কিন্তু আপনার বাড়িতে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গল্প গুজব করে আড্ডা দিয়ে আবার আমার চলে জায়গায় আমি চলে আসতে পারি। এই যে যোগাযোগের যে একটা সহজলভ্যতা, এই কারণে যে থাকার যে বিষয়টা রাত্রি যেমন, এবং আরেকটা ইন্টারেস্টিং আপনি খেয়াল করবেন, আমরাও ছোটবেলা দেখেছি যে নতুন বর আসছে বাড়িতে, সে কিন্তু বাড়িতে রাত্রি যাপন করবে হ্যাঁ, বরযাত্রীর সহ। হুম, করতে হয়েছে, এটা আপনি গরিব হন হ্যাঁ, ধনী হন বিষয় ছিল না, থাকতে হয়েছে। থাকতে হয়েছে। এখন কিন্তু এই কালচারটা নাই। এখন বরযাত্রী আসে, বাড়িতেই আসুক বা কমিউনিটি সেন্টারে আসুক, আসার পরে সব কিছু একটু গোছানো থাকে, তাদেরকে আপনি বিদায় করে দেন, নিয়ে যায়। তা আমার নানু তখন বেঁচে ছিলেন, তো আমার এই একটা ঘটনা এরকম ছিল যে জামাই আইসা নতুন বউ নিয়ে যাবে, নানু এটা বললেন যে এটা তো অমঙ্গল হবে, উনি এটা নিতে পারতেছেন না। মেনে নিতে পারতেছেন না উনি। উনি যে কালচারে সারা জীবন ছিলেন, হুম, তো এটা নিয়ে যাবে, এটা তো এই বাড়ির জন্য অমঙ্গল হবে, অমঙ্গল। মানুষ তো এটা ভালো বলবে না। সেটা তখন মাত্র শুরু হয়েছে আর শুরু কি, হয়েছে, যে দিন আইসা দিন বউ নিয়ে মানে যাওয়া, নতুন যান্ত্রিক বউ, যুগ শুরু হয়ে যান্ত্রিক গেছে যুগ তখন। শুরু হইল আর কি। তো এরকম পরিবর্তনগুলা আমরা দেখছি, দেখার কারণে আমাদের একটু কষ্ট বোধ হয় যে আত্মীয় স্বজন আসছে থাকবে, বা আমরা এক জায়গায় গেলাম থাকবো, যেহেতু আমরা ছিলাম। এখনকার জেনারেশনের মধ্যে কিন্তু এই প্রভাবটা নেই। নেই। সে যাবে আপনার বাড়িতে, থাকবে, খাওয়া দাওয়া করবে, আড্ডা দেবে, একটা সময় সে চলে আসবে। ধন্যবাদ আজমল হোসেন পাইলট সাহেবকে। আজকে আমাদের মাঝে উনি ছিলেন। ওনার সাথে আমরা শৈশবের অনেকগুলো কথা, অনেক স্মৃতি, যে রাস্তা দিয়ে হাঁটতেন, যে নদীতে সাঁতার কাটতেন, যে হাওরে উনি বড় হয়েছেন, খেলাধুলা করছেন, যে ঈদকে নিয়ে আমরা খেলাধুলায় মত্ত থাকতাম, বিবাহিত বিবাহিত ফুটবল খেলা খেলতাম, টিভি দেখতাম, অনেকগুলো স্মৃতিচারণ আজকে হয়েছে। আপনি আমাদের সাথে থাকার জন্য, কলমাকান্দা পরিবারের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তো ধন্যবাদ। আমিও অত্যন্ত সবিনয়ের সাথে আপনাদের মাধ্যমে এই কলমাকান্দাবাসী, আবাল বৃদ্ধ বনিতা যারা আছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ঈদ মুবারক জানাই। পাশাপাশি কলমাকান্দা পরিবারের কাছেও আমি কৃতজ্ঞতা বোধ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই চ্যানেলে আমাকে নিয়ে এসে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং এই চ্যানেলের আমি শুভ কামনা জানাই। ধন্যবাদ। ধন্যবাদ।